আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে শুনানির প্রথম দিনেই সংঘর্ষে জড়ালেন ব্রাহ্মণবাড়িয়ার 2 ও 3 আসনের বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। সে সময় লাঞ্ছিত হন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহ। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেন। এ ঘটনায় কিছুক্ষণ স্থগিত থাকলেও প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আবেদনের শুনানি করে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করছে ইসি। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু হয় রোববার। স্বাগত বক্তব্যে সিইসি বলেন, কমিশন শতভাগ পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। এরপর ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা নির্ধারণের পক্ষে বিপক্ষে শুনানিতে অংশ নেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও নাদিয়া পাঠান পাপন। এক পর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় আহত হন রুমিন ফারহানা ও এনসিপি নেতা আতাউল্লাহ। এ পরিস্থিতিতে সিইসি সহ 4 কমিশনার নির্বাক ছিলেন। সচিব শুনানি স্থগিত রাখেন। পরে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেন রুমিন ফারহানা। আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন, যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। এর জন্য পরস্পরকে দোষারোপ করে বিএনপির আরো 2 পক্ষ ও এনসিপি। দেশের সার্বভৌমত্ব বিবেচনায় আমরা আমাদের বিজয়নগরকে একক আসনের দাবি করছি। আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে, সবাই দেখেছে। আপনারা, আমি বলতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দেই নাই। বিকালে এনসিপির একটি প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে কেমন সহিংসতা হবে বিএনপি তার নমুনা দেখিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায়ও অসন্তোষ জানান তিনি। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে, আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না, আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে, আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন। যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়, আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন। 4 দিনব্যাপী শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দাবি আপত্তির শুনানি করবে কমিশন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা জরুরি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহিতা থাকে বলেই যা খুশি করা যায় না। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় তিনি একথা বলেন। নয়াপল্টনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আগামীতে একটি বিপজ্জনক নির্বাচনের আশঙ্কা রয়েছে। খান আলামিনা রিপোর্টে থাকছে বিস্তারিত। মোটর চালক দলের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে, আগামী দিনেও এই অঙ্গীকার অব্যাহত থাকবে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের পরিবর্তে লুটপাটের সিস্টেম চালু করেছে। দেশে গণতন্ত্রের পদ্ধতি ফিরিয়ে আনা জরুরি। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের কি সিস্টেম, এই দেশকে লুটপাট করে, এই সিস্টেমে তো কোনো দেশের উন্নয়ন হতে পারে না। আমরা তো একদলীয় সিস্টেম কেন এই দেশে আমরা করব না? তার কারণ হচ্ছে এই দেশের উন্নয়নে কাজ করি,
এবং এই গণতান্ত্রিক সিস্টেম এমন একটি সিস্টেম যে সিস্টেমের মধ্যে জবাবদিহিতা রয়েছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশঙ্কা করেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামীতে একটি বিপজ্জনক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। তিনি বলেন, গণভোট আর পিআর পদ্ধতি চেয়ে সময়ক্ষেপণ করলে ফেসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে। ছোটখাটো বিষয়ে মতানৈক্য তৈরি না করে গত 16 বছরের দুর্বিষহ দিন যেন ফিরে না আসে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান রিজভী। নানাভাবেই তারা ঘাটতি বেড়ে আছে। খান আলামিন, RTV, ঢাকা। ডাকসু নির্বাচনে বাদ পড়ার প্রার্থীদের আপিল নিষ্পত্তি হয়েছে। নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অপপ্রচারের অভিযোগ তুলেছেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বেশ কয়েকটি প্যানেল। লেভেল প্লেইং ফিল্ড নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা। প্রার্থীরা বলছেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কমিশন। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। এদিকে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। রাকিব হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে আমেজ বইছে ক্যাম্পাস জুড়ে। রোববার দুপুরে ঢাবিতে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। নির্বাচনের জন্য প্রাতিষ্ঠানিক পরীক্ষা সাময়িক স্থগিত করার আহ্বান জানান ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ক্রমাগত সাইবার বুলিং দেখতে পাচ্ছি, প্রপাগান্ডা দেখতে পাচ্ছি, আচরণবিধি লঙ্ঘন দেখতে পাচ্ছি। তো আমরা সবাইকে অনুরোধ করেছি, আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি, আমরা যেন আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করি। আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই সে প্রত্যাশা, সে আকাঙ্ক্ষাটা যেন আমরা সবার সামনে হাজির করি। তো আমরা আশা করছি ইনশাল্লাহ সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটা স্বতঃস্ফূর্ত ডাকসু হবে এবং এই ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা আমরা বিনির্মাণের পথে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থীরা পাল্টা অভিযোগ করে বলেন, তাদের বিরুদ্ধে সাইবার বুলিং চালানো হচ্ছে। বিজয় ৭১ হলের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে এসব কথা বলেন তারা। মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনাদেরকে নির্বাচনের মাঝে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচন নিয়ে নানা অনিয়ম, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শঙ্কা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে বলে জানায় প্রতিরোধ পর্ষদ প্যানেলের শিক্ষার্থীরা। 6টি দাবি তুলে ধরে তারা। যত বেশি সংখ্যক শিক্ষার্থীর সম্পৃক্ততা বাড়ানো যায়, ততই এই বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ এবং সার্বিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে। প্রার্থীরা আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা। অভিযোগ দিলে আমরা অভিযোগটা আমলে নিয়ে তদন্ত করি, তাদেরকে সতর্ক করে দিব অথবা বাকি যে ব্যবস্থা আছে সেটাতে যাব। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। 25 আগস্ট বৈধ প্রার্থী ও আগামী 29 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আগামী 28 আগস্ট হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। রাকিব হাসান, RTV, ঢাকা। নেত্রীর চাহিদা মতো রিপোর্ট দিতে হবে বলে চাপ দিয়ে আবু সাইদের মৃত্যুর রিপোর্ট 5 বার লিখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে চতুর্থ রিপোর্টে গুলিতে মৃত্যু না লেখায় সেটি গ্রহণ করে তারা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া সাক্ষাতে এমন তথ্য জানিয়েছেন আবু সাইদের মৃত্যুর রিপোর্ট প্রদানকারী সেই ডাক্তার। GM মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন 24-এর প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু রিপোর্ট দেয়া ডাক্তার রাজিবুল ইসলাম সহ 3 জন। তাদের জবানবন্দিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই রিপোর্টটা মোট 5 বার দেওয়া হয়েছে। উনি 4টা রিপোর্ট আয়োগে দিয়েছিলেন, একটা রিপোর্ট পুলিশ প্রশাসন তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ডেস্ট্রয় করতে চেয়েছিল, সেটা অন্য জায়গায় সরানোর কারণে উনি ওটা দিতে পারেন।
একই ট্রাইব্যুনাল 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ গ্রেপ্তার 4 জনকে জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, সারা দেশে যে শত শত লোককে গুম করা হয়েছে, কারো খোঁজ আমরা এখনো পাইনি, কারা দীর্ঘদিন 7 মাস 8 মাস 7 বছর 8 বছর পর মুক্তি পেয়েছে, তাদের তদন্ত চলছে। আওয়ামী শাসনামলে সংঘটিত গুম ও খুনের এক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় 2 মাস বাড়িয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া 2013 সালে গুম ও হত্যার আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। ৭১-এর অমীমাংসিত বিষয়ে 2 বার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অমীমাংসিত বিষয়ে 2 দেশ নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়। হোটেল সোনারগাঁয়ে 2 দেশের বৈঠক শেষে এসব কথা জানান তারা। বৈঠকে 2 দেশের মধ্যকার একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ঢাকা সফরের দ্বিতীয় দিন রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রেকফাস্ট মিটিং করেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। সেখানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। সেখানে তারা 1 ঘণ্টা অবস্থান করেন। সেখানে 2 দেশের উচ্চ পর্যায়ের বৈঠক ও সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ সংক্রান্ত একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৭১-এর অমীমাংসিত বিষয়ে 2 বার সমাধান হয়েছে দাবি করেন ইসহাক দার। অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, 1974 সালে প্রথমবারের মতো ৭১ ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে এবং খোলা মনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির 2 বার সমাধান হয়েছে, একবার 1974-এ, আরেকবার 2000-এ। ৭১ ইস্যুতে ইসহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলে। আমরা 2 পক্ষই একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয় না। পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনায় যান পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। সফররত পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর সাথে মতবিনিময় করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সদস্যরা। 2 দিনের সফর শেষে সোমবার রাতে ঢাকা ছাড়বেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শাকিলা করিম, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সন্ধ্যা 7টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্বাভাবিক করার প্রত্যাশা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশের আগামী রাজনীতি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান ডাক্তার জাহিদ। বৈঠকে পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার সহ 6 প্রতিনিধি ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য, উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ অসুস্থ, সেজন্য ওনারা এসেছিলেন। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে 2 দেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে, সে কথা উনি বলেন।
পিআর না হয়ে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল হবে তার লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইন ভিত্তিক শীর্ষক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। বাংলাদেশের শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ডক্টর এম কোরবান আলীর সভাপতিত্বে বৈঠকে পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। এতে সংস্কার ছাড়া নির্বাচন মানেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মন্তব্য করেন ডাক্তার তাহের। ট্রেডিশনাল পদ্ধতিতে যদি নির্বাচন হয় সেই গোষ্ঠীটি আবারও কেন্দ্র দখল, আবারও যে 3টা এর কথা বলা হয়েছে সে ব্যাপারে সক্রিয়। ইতিমধ্যে সে লক্ষণ আমরা মাঠে দেখছি। সংস্কার হইতে হবে, কারণ সংস্কারবিহীন নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগের আমলের নির্বাচন। সংস্কারবিহীন শাসন মানে সেই ফেসিবাদের শাসন। সংস্কারবিহীন বাংলাদেশ মানে আমাদের বিগত অন্ধকারে ঢুকে যাওয়ার সেই বাংলাদেশ। আগের তুলনায় এই সরকারের আমলে বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা বেড়েছে। 11 মাসে হত্যা শিকার হয়েছেন প্রায় 34 জনের বেশি। 2023 সালে যে সংখ্যা ছিল প্রায় 31 জন। এমন পরিস্থিতির মধ্যেই আগামীকাল হতে যাচ্ছে দুই দেশের বিজিবি বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক। বিজিবির সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, 2011 সালের সীমান্ত চুক্তি সংশোধন করে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের পাশাপাশি সম্মেলনে অন্যান্য সমস্যার সমাধানেও বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিতে হবে। দেখুন এআর বাদলের রিপোর্টে। এ ঘটনা 2024 সালের 9 এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ চন্দ্রপুর খামারভাতি এলাকার 913 নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশে প্রবেশ করে ধাওয়া করে এভাবেই খুব কাছ থেকে গুলি করে বিএসএফ। কপাল ভালো থাকায় এই ঘটনায় বেঁচে যায় মৃত মহিরুদ্দিনের ছেলে এনামুল হক ও বাবর আলীর ছেলে ইন্টু মিয়া। এবছরের 25 জুলাই ফেনীতে মিল্লাত হোসেন ও মোহাম্মদ আফসারকে হত্যা করে বিএসএফ। 12 জুলাই সুনামগঞ্জ সীমান্তে গরু আনতে গিয়ে শফিকুল ইসলাম ও ঠাকুরগাঁয়ে মোহাম্মদ আশকর আলীকে বিএসএফ গুলি করে হত্যা করে। একজন মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রামে সীমান্তে বিএসএফের বুলেট কেড়ে নেয় প্রদীপ বৈদ্যের প্রাণ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে 8ম শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণা দাস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে কিশোর সাকিব, বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য রইসুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মুরাদ হোসেন, পাটগ্রাম সীমান্তে আবুল কালাম ডাকু ছাড়াও হত্যার এ তালিকায় রয়েছে রবিউল ইসলাম টিকলু ও জয়ন্ত কুমার সিংহ সহ অনেকে। তথ্য বলছে 2024-এর আগস্ট থেকে 2025-এর জুলাই পর্যন্ত 11 মাসে বিএসএফ হত্যা করেছে 34 জনকে। 2023 সালে 31 জন আর 2015 থেকে 2024 পর্যন্ত মোট 305 জন বাংলাদেশিকে বিএসএফ হত্যা করেছে, যার প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজিবির সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চলমান সীমান্ত চুক্তি এ হত্যার একটি কারণ। তিনি বলেন, সম্মেলনে সমস্যাগুলো নিয়ে সমাধানের আলোচনা চালিয়ে যেতে হবে এবং বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে দুদেশকেই। 2011 সালে এসে এই যে একটা সতর্ক করার ব্যবস্থাপনাটা ছিল, সেই শব্দগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি হচ্ছে যে আপনি সীমান্তরক্ষী বাহিনীকে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই একজন অবৈধ অনুপ্রবেশকারী হোক আর ভুলক্রমে সে প্রবেশ করে গাড়ি হোক, তাকে আপনি গুলি করে হত্যা করার একটা লাইসেন্স দিয়ে দিলেন। এটার সংশোধনের উদ্যোগটা প্রাথমিক পর্যায়ে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে নিতে হবে। এবারের সীমান্ত সম্মেলনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক মজবুত হবে, এমনটা প্রত্যাশা সবার। এআর বাদল, RTV, ঢাকা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন 40টি দেশের প্রতিনিধি। আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। আর শেষ দিন মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। 3 দিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা, রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে জোর দেওয়া হবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভদের দপ্তর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।
বরিশালে বিশেষ অভিযান চালিয়ে রোববার রাতে জুলাই হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে ঢাকায় এনে সোমবার আদালতে হাজির করা হবে। সিআইডি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি তদন্ত সংস্থার নজরদারিতে ছিলেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হন তার বাবা মাইটিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথী। দুইজনই বর্তমানে আইনের আওতায় রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। নতুন ড্যাপের কারণে ঢাকার 2 লাখেরও বেশি জমির মালিক ক্ষতিগ্রস্ত বলে অভিযোগ করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক প্রফেসর ডক্টর দেওয়ান এম.এ. সাজাদ বলেন, নতুন ড্যাপে জমির মালিকদের স্বার্থ উপেক্ষা করে ভবনের উচ্চতা ও আয়তন অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। ড্যাপ হওয়ার 3 বছর হলেও এর মধ্যে অনেক নদী, নালা, খাল, বিল ভরাট হয়ে গেছে বলে অভিযোগ করে বক্তারা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।